আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। স্বার্থ অক্ষুণ্ণ রেখে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি মেনে চলবে সরকার। মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন। 2035 সালের মধ্যে কর জিডিপির 15% বাড়াতে চায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা। ঋণ খেলাফিদের প্রতি কঠোর হতে ব্যবসায়ীদের সুপারিশ। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে দ্রুতই অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কখনো রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার হবে না পুলিশ। পহেলা বৈশাখের মধ্যে 9 উপজেলায় চালু হচ্ছে কৃষক কার্ড, জানালেন কৃষিমন্ত্রী। মে থেকে সারা দেশে বছরে 5 কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত সরকারের। দেশে তেল গ্যাসের মজুদ আছে মার্চ পর্যন্ত। যুদ্ধ দীর্ঘায়িত হলে সংকটের আশঙ্কা জ্বালানি মন্ত্রীর। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার কাছে সহযোগিতা চেয়েছে সরকার। এবং ইরানের সাবমেরিন ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ জাহাজ ডুবিতে দেশটির অন্তত 87 জনের মরদেহ উদ্ধার। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে অন্তর্বর্তী সরকারের সময় যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি মেনে চলতে আপত্তি নেই সরকারের। ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠক শেষে সরকারের এই মনোভাব তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, চুক্তিটি প্রয়োজনে সংযোজন বা পরিবর্তনেরও সুযোগ রয়েছে। তারা জানান, ঢাকার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে বিস্তারিত। 3 দিনের সফরে এখন ঢাকায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সফরের প্রথম দিন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করেন পল কাপুর। দীর্ঘ প্রায় 1 ঘণ্টা দুই দেশের সম্পর্ক এবং স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয় দুজনের। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কোনো কথা না বললেও আলোচনা ভালো হয়েছে বলেন পল। পরে ব্রিফিংয়ে বৈঠকের আলোচ্য বিষয়গুলো খোলাসা করেন পররাষ্ট্রমন্ত্রী। মিস্টার কাপুর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। রোহিঙ্গা বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে এবং এই বিষয়টা ওনারা একমত যে আমাদের সমাধানের দিকে এখন তাকাতে হবে। রিসেপ্রিক্যাল ট্রেড এগ্রিমেন্ট, সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। যখন সেকশন 301-এর আন্ডারে নতুন ট্যারিফ হবে, সেটার জন্য 19 না হয়ে আরও কিছু কম হয়, তো সেই আবেদনটা আমরা করেছি। এ সময় বিশ্ব অর্থনীতির স্বার্থে মধ্যপ্রাচ্য পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রতি ঢাকা আহ্বান জানিয়েছে বলে জানান ডক্টর খলিল। তিনি বলেন, আলোচনায় ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতি নিয়ে কথা হলেও তা দীর্ঘ হয়নি। আমরা মাত্র 2 সপ্তাহ দায়িত্ব নিয়েছি। এই পুরো ইন্দো প্যাসিফিক জিনিসটা আমাদের পুনর্বিবেচনা করতে হবে। আমরা কারো কোনো জোটে ঢুকবো না। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। পরে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেন পল কাপুর। সামরিক কোনো বিষয়ে আলোচনা না হলেও শুল্ক বাধা দূর করে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিংয়ের জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় শেষে ওই দিন রাতে ঢাকা ছাড়বেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। রাজস্ব ব্যবস্থাপনার পরিবর্তনের মাধ্যমে এ খাতের সক্ষমতা বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির।
গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় দেশের আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে ঋণ খেলাপিদের প্রতি কঠোর হওয়ার সুপারিশ করেন ব্যবসায়ী নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। বাংলাদেশের উন্নয়নে নতুন সরকারের স্বল্প ও দীর্ঘমেয়াদে অগ্রাধিকার বিষয় নিয়ে গবেষণা সংস্থা সিপিডির গোলটেবিল বৈঠক। এতে অংশ নেয় বিভিন্ন খাতের বিশিষ্টজনেরা। যে সমস্ত নির্দিষ্ট সুপারিশ এসেছে আমরা সেগুলো নিয়ে আমরা প্রকাশ করব। এ সময় দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। আমাদের আমদানি নির্ভরতা যদি আমরা ন্যাশনাল লেভেলে রাখতে চাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু রিনিউয়েবল এনার্জি। আমাদের রিনিউয়েবল এনার্জিতে যেতে হবে, প্রোডাক্টিভ ক্যাপাসিটিতে যেতে হবে, যেমন হিউম্যান ডেভেলপমেন্ট, হেলথ, আমার গ্রোথ প্রোডাক্টিভ ক্যাপাসিটি যেটা আমরা বলি, সেখানে প্রোডাক্টিভিটি ইনক্রিজ, টেকনোলজি, স্কিলস এবং বিজনেস এনেবলিং এনভায়রনমেন্ট। আপনার রিসুলের পাশাপাশি আপনাকে রিফাইন্যান্সও করতে হবে। আপনাকে দেখেন রিফাইন্যান্স করলে ওই ইন্ডাস্ট্রিটা কি রুখে দাঁড়াতে পারছে কি পারছে না, যদি পারে আপনাকে এটা সার্ভিস করতে হবে। এই যে 300টা ফ্যাক্টরি বিজিএম এর বন্ধ হয়ে গেল, এর মধ্যে আমি মনে করি বেশ অর্ধেকই হচ্ছে ব্যাংকের দোষ। আলোচনায় উঠে আসে চলমান যুদ্ধে জ্বালানি সংকটের বিষয়। উৎপাদন অব্যাহত রাখতে দ্রুত জ্বালানি নিশ্চয়তায় সরকারের প্রতি দাবি জানান বিজিএমইএ সভাপতি। খেলাপি হয়েছেন, তাদের যদি কোনো লজিক্যাল কারণ থাকে তাহলে তাদেরকে সুযোগ দেওয়া উচিত, বাট এইটা কোনো সংস্কৃতি হইতে পারবে না যে প্রতিনিয়তই একই কোম্পানি একই প্রতিষ্ঠান খেলাপি হবেন এবং তাকে সুযোগ সুবিধা হবে, সেটার পক্ষে আমরা কোনো অবস্থাতেই না। আর প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা জানান, বিগত সরকারের দেশি বিদেশি পাহাড় সম ঋণ বর্তমান সরকারের বড় বোঝা। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর কথাও জানান তিনি। কর যদি এই পৃথিবীর সবচেয়ে নিচের তলানির দিকে থাকে তাহলে তো হবে না। তা আমরা সেটার ক্ষেত্রে যেটা ডক্টর সাদিক আহমেদ বললেন, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 2035 সালের মধ্যে কর জিডিপির এর যে অনুপাত সেটা 15% নিয়ে যাওয়া। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে অপচয় রোধ ও সিস্টেম লস কমাতে সরকারের প্রতি দাবি জানান বক্তারা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সারা দেশে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে শিগগিরই অভিযানে নামার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনী সংঘবদ্ধ আছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে চেইন অব কমান্ড মেনে চলার পরামর্শ দেন। জিএম তসলিমের রিপোর্ট। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দফতর পরিদর্শনে আসেন সালাউদ্দিন আহমেদ। এই সময় তাকে দেয়া হয় গার্ড অফ অনার। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অংশ নেন এক মত বিনিময় সভায়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনী সংঘবদ্ধ আছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আর কেউ পুলিশ বাহিনীকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। বিগত সময়ে একটা ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার মধ্যে ছিল, সেই সময় অন্যান্য সকল প্রতিষ্ঠানের মতো পুলিশের এই প্রতিষ্ঠানটি, পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ক্রমান্বয়ে আজকের এই পর্যায়ে এসেছি, জনমনে যাতে এই আস্থাটা আমরা সৃষ্টি করতে পারি যে পুলিশের যে ঐতিহাসিক ভূমিকা ছিল সেই ভূমিকায় আমরা আবার অবতীর্ণ হয়েছি এবং মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকারভাবেই জনগণের বন্ধু। সারা দেশের অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজদের তালিকা তৈরি করে শীঘ্রই অভিযানে নামার কথাও জানান তিনি। আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। রাজধানী ঢাকার যানজট নিরসনে সরকার কাজ শুরু করেছে। মূল সড়ক থেকে ধাপে ধাপে অটো রিকশা সরিয়ে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। আমরা কিভাবে যানজট কমাতে পারি তারা। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।
চলতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন মে মাস থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে। এছাড়া কৃষিমন্ত্রী আমিনুর রশিদ জানান পহেলা বৈশাখের মধ্যে 9টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ শুরু হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও কৃষক কার্ড সংক্রান্ত সেলের সভা শেষে একথা জানান মন্ত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয়ে মন্ত্রী পরিষদ সম্মেলন কক্ষে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করার নির্দেশনা দেন তিনি। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। 2 নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা যেটা প্ল্যান করছি গাছ লাগানোর জন্য, আমাদের অন্যতম টার্গেট হচ্ছে আমাদের যে উপকূলের যে চরগুলো আছে বা মেঘনা অববাহিকায় যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে। পরে কৃষক কার্ড বিতরণ সংক্রান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখের মধ্যে পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড বিতরণের কথা জানান কৃষিমন্ত্রী। আমরা আশা করছি যে পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। এখন 8টা-9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলার 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কি। এছাড়া এদিন সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে তীব্র জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। যে মজুদ আছে তা দিয়ে মাসখানেক চলবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। যুদ্ধ দীর্ঘ হলে বাড়তে পারে জ্বালানির দাম। বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন বিকল্প উপায়ের সংকট সমাধানের চেষ্টা চলছে। মার্কেটে আলোকসজ্জা সীমিত করা, ব্যক্তিগত পরিবহন কম ব্যবহার সহ জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানান মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমেরিকার কূট চালে জ্বলছে মধ্যপ্রাচ্য। তার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আরব দেশগুলো থেকে জ্বালানি উত্তোলন ও পরিবহন বন্ধ রয়েছে। ফলে বিশ্ব বাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম, যার ধাক্কা লেগেছে বাংলাদেশেও। পৃথিবীর মধ্যে আছে, গ্লোবের মধ্যেই তো আমরা আছি, তা আমাদেরও তো শর্টেজ হয়ে গেছে। যেগুলো কমিটমেন্ট ছিল সেগুলো আসা বন্ধ হয়ে গেছে। যুদ্ধ দিন থাকবে তো অতদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায় যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি আমরা। মন্ত্রী জানান দেশে জ্বালানি তেল ও গ্যাসের যে মজুদ আছে তা দিয়ে এই মাস চলবে। তবে যুদ্ধ দীর্ঘ হলে বাড়বে সংকট। যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া সহ বিকল্প বাজার থেকে জ্বালানি কেনার চেষ্টা চলছে বলেও জানান বিদ্যুৎ মন্ত্রী। এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি, তারা বলছে তারা এটা কথা বলবে, কথা বলে আমাদের জানাবে। মার্চটা আমরা তাহলে ঠিক মতো চালাতে পারবো আর কি। মার্চের পরে আমাদের যেসব কমিটমেন্টগুলো আছে ওগুলো যদি ঠিক হয়ে যায়, চলে আসে, তাহলে থাকবে না। এ অবস্থায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছে সরকার। মার্কেটের আলোকসজ্জা সীমিত করা, ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এই যে এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোকসজ্জা করার প্রয়োজন নেই। যাদের গাড়ি আছে তাদেরকেও একটু চলাফেরা কম করে যদি করতেই হয় পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করার জন্য। মন্ত্রী জানান সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার হচ্ছে, যা বন্ধে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। এবং এই ডিজেল সেল হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বর্ডারের ওপারে চলে যাচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়ায় বাংলাদেশ দীর্ঘমেয়াদী বিরূপ প্রভাবের মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি, শ্রমবাজার ও রেমিটেন্স খাতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। এর ফলে দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল হবে।
যারা সরাসরি প্রভাব পড়বে মানুষের জীবনযাত্রায়। তাই এসব চ্যালেঞ্জ বিবেচনায় বিশেষ বরাদ্দ রাখা এবং অর্থনীতি সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিকল্প উপায় খোঁজার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ইরানের ওপর ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলেছে। পাল্টা পদক্ষেপ হিসেবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত সহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করেছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বড় প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বের জ্বালানি বাজারে। বিপিসির হিসেবে দেশে সব ধরনের তেল মিলে 1 মাসের জ্বালানি মজুদ আছে। 40 লাখ টন তরল গ্যাস কাতার থেকে আমদানি প্রক্রিয়াধীন। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পড়বে বাংলাদেশে। অর্থনীতির জন্য অবশ্যই একটা বড় ধরনের অশনি সংকেত। 10% এলপিজি, ক্রুড অয়েল এগুলোর দাম বাড়ছে এবং বলা হচ্ছে যে এটা ব্যারেল প্রতি $100 চলে যেতে পারে। সাপ্লাইয়ের ক্ষেত্রেও বিভিন্ন সমস্যা হচ্ছে। আমাদের যা স্টক আছে সেই স্টক দিয়ে আমরা হয়তো কোনোটার ক্ষেত্রে 2 সপ্তাহ, কোনোটার ক্ষেত্রে হয়তো 4 সপ্তাহ আমরা সামাল দিতে পারবো। যদি এটা স্থায়ী হয়, আমাদের রেমিটেন্সের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। এদিকে বিএমইটির হিসেবে গেল 2 মাসে সৌদি আরব ও কাতার সহ বিভিন্ন দেশে 1,27,000 কর্মী কাজ পেয়েছেন। এ মাসেই তাদের কাজে যোগ দেওয়ার কথা, কিন্তু এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের 147টি ফ্লাইট বাতিল হওয়ায় শঙ্কায় পড়েছেন কর্মীরা। আমাদের কর্মীরা যেখানে এই মধ্যপ্রাচ্যে অবস্থান করে তারা চাকরি হারাতে পারেন। যারা বিদেশে যাওয়ার জন্য অপেক্ষায় আছেন তাদের যে হাতে ভিসা রয়েছে সেই ভিসাগুলোর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। অনেকে 3 দিন, 4 দিন, 5 দিন ভিসার মেয়াদ রয়েছে, সেই যাওয়া বন্ধ হয়ে যেতে পারে। রিক্রুটিং এজেন্সিগুলো তাদের হাতেও কিন্তু অনেক প্রসেসিং করা ভিসা রয়েছে। এই সব কিছু মিলিয়ে অভিবাসন খাতের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ধরনের বড় শঙ্কা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি মোকাবিলায় জ্বালানির বিকল্প উৎস অনুসন্ধান, শ্রমবাজার বহুমুখীকরণ ও প্রবাসীদের সুরক্ষায় খাতভিত্তিক পরিকল্পনা জরুরি। বিকল্প সোর্স আমাদের অনুসন্ধান করতে হবে। বাজেটেরও প্রস্তুতি চলতেছে। মধ্যমেয়াদে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়বে, ক্রুড অয়েলের দাম বাড়বে, এলপিজির দাম বাড়বে। এটার ফলে কমোডিটি প্রাইসের উপরেও একটা স্পিল ওভার এফেক্ট হবে। সেটার প্রস্তুতিটা আমাদের নিয়ে রাখতে হবে। প্রবাসী আয়ের গতি যাতে কমে না যায় সে কারণে আমরা আমাদের ইউরোপের শ্রমবাজার, আমাদের জাপান, দক্ষিণ কোরিয়া সহ ট্রেডিশনাল শ্রমবাজার বাইরে নতুন শ্রমবাজার যদি আমরা খুলতে পারি, আমরা যদি মালয়েশিয়ার শ্রমবাজারটাকে আবার উন্মুক্ত করতে পারি, তাহলে আপৎকালীন যে চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জটা দূর হবে। অভিবাসীদের বিদেশ যাবার গতি স্লো হয়ে যাওয়ার যে সংখ্যা তৈরি হচ্ছে সেটা আমরা দূর করতে পারবো। আতঙ্কিত না হয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনগণকেও মানসিক প্রস্তুতি রাখার পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ভারত মহাসাগরে ইরানের একটি সাবমেরিন ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, একথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। আল জাজিরা ও বিবিসি প্রতিবেদনে বলা হয়, টর্পেডো দিয়ে সাবমেরিনটি ডুবিয়ে দেওয়া হয়েছে। এদিকে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিনের আরেক হামলায় ইরানের একটি যুদ্ধ জাহাজ ডুবির ঘটনায় অন্তত 87 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের ওপর হামলা তার দেশ ও ইসরায়েল কেবল শুরু করেছে। সামনে এ ধরনের আরো বড় আকারের হামলার কথাও জানান তিনি। এদিকে ওমানের উত্তরে হরমুজ প্রণালীতে কন্টেইনারবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে 1045 জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়, তেহরান সহ ইরান জুড়ে দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এসব হামলায় অনেক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে আঘাত হেনেছে ইরান। দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবে সিআইএর স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রেও ঘাঁটিতে ড্রোন হামলা চালায় দেশটি। এ পরিস্থিতিতে রিয়াদ, কুয়েত এবং বৈরুতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে বলা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, এখন পর্যন্ত ইরানের প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। আদিব মোহাম্মদের রিপোর্টে বিস্তারিত।
মিডল ইস্ট আই বলছে মধ্যপ্রাচ্য জুড়ে 19টি দেশে প্রায় 50,000-এর মতো আমেরিকান সেনা রয়েছে, আর 8টি দেশে রয়েছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি। কিন্তু ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় জানালেন, ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিক ফিউরিতে 50,000-এর বেশি সেনা, 200-র বেশি যুদ্ধ বিমানের পাইলট এবং 2টি রণতরী অংশ নিচ্ছে। These forces bring a massive amount of firepower, representing the largest buildup by the U.S. in the Middle East in a generation. সেন্টকমের প্রধান বলছেন, হামলার প্রথম 100 ঘণ্টাতেই ইরান জুড়ে 2,000-এর মতো লক্ষ্যবস্তুতে 2,000-এর বেশি বোমা ফেলে আঘাত হানা হয়েছে, যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে B-2 বম্বার এবং B-1 বম্বার। বিস্ময়কর এই দুটো যুদ্ধবিমান দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র মজুতের অধিকাংশ ধ্বংস করে দিয়েছে। Last night, a B-52 bomber force struck ballistic missile and command and control posts. We are also sinking the Iranian Navy. এদিকে মধ্যপ্রাচ্য জুড়ে আমেরিকার বিভিন্ন টার্গেটে পাল্টা আঘাত এনেছে ইরান। সিএনএন বলছে, দুবাইয়ের মার্কিন কনসুলেট, সৌদি আরবের সের স্টেশন এবং কাতারে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ড্রোন আঘাত এনেছে। এই অবস্থায় রিয়াদ, কুয়েত এবং বৈরুতে আমেরিকান দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে উপসাগরীয় দেশগুলো থেকে যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদের সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার কংগ্রেসে ক্লাসিফাইড ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েকদিনে ওই অঞ্চলে ভয়ঙ্কর সব সমরাস্ত্র পাঠানো হবে, যাতে তেহরানের পরিস্থিতি এতটাই নাজুক হয়ে ওঠে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয় খামেনি প্রশাসনের অনুগতরা। রিপাবলিকান বর্ষিয়ান সেনেটর লিন্ডসে গ্রাহাম জানিয়েছেন, আগামী দিনগুলো দুর্বিষহ হয়ে উঠবে ইরানের জন্য। আরব দেশগুলো এখন থেকে পাল্টা আঘাত হানবে তেহরানের বিরুদ্ধে। ফলে চতুর্দিক থেকে আক্রমণে দিশেহারা হয়ে পড়বে ইরান। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আইআরজিসির ঘোষণায় গ্যাসের ঊর্ধ্বগতিতে পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কার পাহারা দিয়ে নিয়ে যাবে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে। আদিব মোহাম্মদ, ATN বাংলা। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হয়েছেন মুজতবা হোসাইন খামেনি। তিনি গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির ছেলে। 56 বছর বয়সী খামেনির বড় ছেলে মুজতবাকে নির্বাচিত করেছে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্ট। সূত্রের বরাতে ইরান ইন্টারন্যাশনাল এমন খবর দিয়েছে। বলা হচ্ছে, মুজতবা হোসেন খামেনি আইআরজিসির অত্যন্ত ঘনিষ্ঠ। এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি ইরান। তবে নিউ ইয়র্ক টাইমসও বলছে, আয়াতুল্লাহ আল খামেনির উত্তরসূরি হিসেবে মুজতবা হোসেন খামেনি অন্তর্বর্তী পরিষদের প্রধান পছন্দ বলে জানতে পেরেছে তারা। দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা ইরানের রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মনসুর জাভুসি। গুলশানে ইরান দূতাবাসের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিরাপত্তার প্রশ্নে বিদেশি নাগরিক ও ইরানের নাগরিকদের মধ্যে আলাদা করে দেখা হচ্ছে না। তিনি আরও জানান, সবার নিরাপত্তায় সমান অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। মনির হোসেন, তপু রিপোর্ট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার হামলায় এখন পর্যন্ত ইরানে শিশু নারী সহ 800 জন মারা গেছেন। তার জবাবে দীর্ঘমেয়াদে এই যুদ্ধ ইরান চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মনসুর জাভুসি। ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ইরান সর্বশক্তি দিয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না আমেরিকা শান্তির পথে আসে। প্রতিবেশী দেশে আমেরিকানরা যেখানেই থাকুক, আমরা তাদের টার্গেটে পরিণত করব। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চায় ইরান। বর্তমান পরিস্থিতিতে ইরানের কোনো বিদেশি নাগরিক ও ইরানের নাগরিকদের আমরা পার্থক্য করি না, সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। সে কারণে ইরানে বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার জন্য তেহরানের বাংলাদেশি দূতাবাস থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত যোগাযোগ রাখছে।
যে কোনো প্রয়োজনে আমরা সহায়তা করতে প্রস্তুত। ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক জানাতে ঢাকার ইরান দূতাবাস আগামী দুদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান রাষ্ট্রদূত। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ঈদে বাড়ি ফিরতে ট্রেন বাসের অগ্রিম টিকিট কিনছেন ঢাকাবাসী। অনলাইনে টিকিট মেলায় রেল স্টেশন ও বাস স্ট্যান্ডে যাত্রীদের ভিড়ও কম। তবে অনলাইনে ট্রেনের টিকিট কিনতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান তুহি। রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। বুধবার 14 মার্চের টিকিট বিক্রি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভোগান্তি কমাতে ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। তবে যাত্রীদের অভিযোগ, বিক্রি শুরুর 1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে টিকিট। আমি 8টার দিকেই ঢুকছি, 8টার থেকে প্রতি মিনিটে মিনিটে চেক দিচ্ছি, তাহলে টিকিটটা গেল কই? এখানে তো মনে হচ্ছে কোনো চক্র কাজ করছে। চাহিদার তুলনায় অনেক কম টিকিট থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 13,000 টিকিটের এগেনস্টে সার্ভারে হিট হয় 20 লাখ। যে 13,000 টিকিট, এটা কিন্তু বিভিন্ন ট্রেনের একটা কোটা, অনেকগুলো ট্রেন মিলে 13,000। ধরেন 500 টিকিট আছে, একজন যদি 4টা টিকিট সংগ্রহ করে তাহলে 100 বা 120-25 জন মানুষ টিকিট নিলেই কিন্তু শেষ। তো এই ঈদযাত্রায় 120-25 জন মানুষ তো খুব বেশি না। ট্রেনের পাশাপাশি অধিকাংশ বাসের টিকিটও বিক্রি হচ্ছে অনলাইনে। ফলে গাবতলী, শ্যামলী, কল্যাণপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি সহ বিভিন্ন বাস কাউন্টারে নেই যাত্রীদের চিরচেনা দীর্ঘ সারি। অন্যবারের তুলনায় মোটামুটি একটু ভালো, হালকা মানে জ্যাম ট্যাম কম, রাস্তায় গাড়ি ঘোড়া অ্যাভেলেবল, আগে থেকে টিকিট ছাড়া শুরু হয়েছে। চাপের কোনো এখনো নেই, আশ্বাস নেই আমাদের। মোটামুটি মানে 2 জন করে আস্তে আস্তে টিকিট নিতেছে। আমাদের অনলাইনে টিকিট ছাড়ছে, গত বছর অনলাইনে ছাড়ছিল, এবার অনলাইনে ছাড়ছে। আমাদের টিকিট তো বিক্রি করার শেষের দিকেই। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। উপদেষ্টা হিসেবে 16 মাস দায়িত্ব পালন করে পদত্যাগ করার পর নানানভাবে আর্থিক লেনদেনের যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ পরিকল্পিত, এমনটাই জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বুধবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমের সামনে তিনি নিজের এবং পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট তুলে ধরেন। আমার নিজের 2টা অ্যাকাউন্ট আছে, 2টার মধ্যে একটা আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেটা হচ্ছে সোনালী ব্যাংকে, সেটাতে 9,930 টাকা আছে। আর আরেকটা হচ্ছে আমার স্যালারি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে মোট ক্রেডিট হয়েছে আমার স্যালারি সবকিছু মিলে, আমি সরকারের দায়িত্ব গ্রহণ করার আগেই 50,000 টাকার মতো ছিল, তারপরে সব মিলে ক্রেডিট হয়েছে মোট 85,81,000 টাকা, আর ডেবিট হয়েছে 76,03,000 টাকা। এখন আছে 9,78,000 টাকা। আমার এবং আমার পরিবারের সকলের ব্যাংক হিসাব জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া প্রয়োজন, যাতে করে এই বিষয়গুলো নিয়ে কেউ কোনো ধরনের বিভ্রান্তি তৈরি করতে না পারে। দেশে আবার সব ক্ষেত্রে একদলীয়করণ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সিলেটে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, দেশের নানা দপ্তরে দলীয়করণ হচ্ছে। অনুষ্ঠানে দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, হাদি হত্যার বিচার নিয়ে এক চুল পরিমাণ পিছপা হবেন না তারা। আর এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আগামীতে দলীয়করণ এবং দুর্নীতির কোনো সুযোগ দেয়া হবে না। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছু ভুল করেছি, ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে। দেশ আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। বাংলাদেশ ব্যাংক, দুদক থেকে শুরু করে পিএসসির মতো যে সার্বভৌম প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে দলীয় লোক বেশি বসিয়ে প্রতিষ্ঠানগুলোকে আয়ত্তে রাখার যে অপচেষ্টা, এই অপচেষ্টা করার সুযোগ আমরা আগামী বাংলাদেশে দিব না। বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা যতদিন আছি, জজ মিয়া নাটক হইতে পারে, কিন্তু শহীদ ওসমান হাদি ভাই হত্যাকারীদের বিচার নিয়ে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ।
সরকার এমন বাংলাদেশ গড়তে চায় যেখানে দেশের সব নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। দলীয়করণ করা হলে কোনো প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করতে পারে না বলেও জানান তিনি। চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শন শেষে সাংবাদিক ও বিশিষ্টজনের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভুল কাজের সমালোচনা করার দায়িত্ব গণমাধ্যমের। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক স্থাপিত ইনডোর স্টেডিয়াম ও ভবন উদ্বোধন ফলক পুনঃস্থাপনের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ প্রেস ক্লাবের যাত্রা শুরুর প্রত্যাশা ব্যক্ত করেন মন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি বক্তব্য রাখেন। প্রেস ক্লাবকে তারা দলীয় ক্লাবে পরিণত করেছিল এবং সে কারণেই এই ধরনের জনগণের সার্বজনীন যে সমস্ত প্রতিষ্ঠান এবং পেশা, সেটাও জনগণের কাছে ঘৃণিত এবং বিতর্কিত হয়ে পড়েছে। আমাদেরকে জনগণ কিন্তু দায়িত্ব দিয়েছে এর শুধু প্রতিশোধ নেওয়ার জন্য নয়, শুধুমাত্র প্রতিহিংসা করার জন্য কিন্তু আমাদেরকে জনগণ দায়িত্ব দেয় নাই। আমাদেরকে দায়িত্ব দিয়েছে সামগ্রিকভাবে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো এবং সংস্কৃতি তৈরি করার জন্য। সারা দেশে ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিস আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। এর আগে সেখানে গিয়ে সকাল 9টায় অফিস তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে 30 মিনিট অপেক্ষার পর একজন এসে কার্যালয়ের তালা খোলেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই বিষয়গুলো অ্যাড্রেস করছি। আজকে এই ভূমি অফিস আমরা পরিদর্শন করেছি, কম বেশি রেগুলারিটিস আছে। আর সবচেয়ে বড় কথা যেটা, ভূমি অফিসের যারা সেবাদানকারী কর্মকর্তা থাকেন তাদের সাথে সেবা গ্রহীতাদের একটা ব্যাপক গ্যাপ কাজ করছে। ওনারা প্রপারলি এক্সপ্লেইন করছেন না কোন কাজটা কতটুকু সময় লাগবে, কতদিন সময় লাগতে পারে। মানে আমাদের যে প্রথাগতভাবে যে একটা আমলাতান্ত্রিক মনোভাব, সেটা এখনো বিরাজমান। কর্মচারী ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া লুনা নিহত হয়েছেন। পুলিশ জানায়, ফজলু নামে এক কর্মচারী বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির কারণে তার গলায় ছুরি চালায়। পরে নিজের গলায়ও ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় সে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যানের রুমে এই ঘটনা ঘটে। ঘাতক ফজলুর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ হেলিকপ্টার অফার। এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে পেমেন্ট করলে গ্রাহকরা পাচ্ছেন এক স্মরণীয় হেলিকপ্টার ভ্রমণের সুযোগ এবং আকর্ষণীয় ক্যাশব্যাক রিওয়ার্ড। ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের জুতা, পোশাক, অনলাইন শপিং, ইলেকট্রনিক্স, সুপার স্টোর এবং রেস্টুরেন্ট সহ নির্দিষ্ট বিভিন্ন ক্যাটাগরির মার্চেন্টদের নগদ অ্যাপ বা ইউএসডি ডায়াল করে পেমেন্ট করতে হবে। মার্চেন্ট ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ পেমেন্টের ভিত্তিতে পয়েন্ট তালিকার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে 2000 টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এবারে আন্তর্জাতিক সংবাদ। এদিকে ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা স্থগিত করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অভূতপূর্ব জনসমাগমের সম্ভাবনার কারণে জানাজা সহ শ্রদ্ধানুষ্ঠানটি স্থগিত করা হয়। তেহরানে 3 দিনব্যাপী এই অনুষ্ঠান বুধবার সন্ধ্যা থেকেই শুরু হওয়ার কথা ছিল। রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে তেহরান থেকে এএফপি জানায়, শহীদ ইমামের বিদায় অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। সপ্তাহান্তের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনি নিহত হওয়ার পর দেশজুড়ে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
তার মৃত্যু ঘিরে রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় নিরাপত্তা ও লজিস্টিক প্রস্তুতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চিকিৎসা খাতে আগে যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে বিভিন্ন ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয়তাবাদী চেতনার চিকিৎসক, সমাজের প্রতিনিধি ও সাবেক ছাত্রদল নেতাদের আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন। সবাইকে নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, স্বাস্থ্য খাতে সকল বৈষম্য দূর করা হবে। যারা দুর্নীতি করে স্বাস্থ্য খাতের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তাদের বিচার দাবি করেন আয়োজকরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আইডিবি মিলনায়তনে এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের করণীয়। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ হানিফ দেশ পুনর্গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা প্রফেসর ফরহাদ হালিম ডোনার। বিশিষ্ট ব্যবসায়ী ও হ্যান্ডলক্স কোম্পানির মালিক ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার বিকেল 4:30 তিনি ইন্তেকাল করেন। নুরুল আমিনের জানাজা বৃহস্পতিবার সকাল 10টায় তার নিজ বাড়ি নরসিংদী শিবপুরের সীমারবাগ গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে ব্যবসায়ী মহল সহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এবারে খেলার খবর। ফিন অ্যালানের অপরাজিত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে 9 উইকেটে হারিয়ে টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। প্রোটিয়াদের দেয়া 169 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটি অ্যালান ও সেইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকার বোলাররা। সেইফার্ট করেন 33 বলে 58 রান। অ্যালেনের ব্যাট থেকে আসে 33 বলে অপরাজিত 100 রান। এর আগে ইডেন গার্ডেন্সের টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে শুরুতেই চাপে ফেলে নিউজিল্যান্ড। 77 রানে 5 উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখানে থেকে মার্কো জেনসেনের 50-তে ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। 8 উইকেটে 169 রানের সংগ্রহ দাঁড় করায় তারা। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। দলে জায়গা পাননি সাবেক অধিনায়ক বাবর আজম। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান দলে নতুন মুখ 6 জন। ওয়ানডে দল থেকে বাবর আজমের বাদ পড়াকে চমকই বলা যায়, কারণ সবশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন তিনি। তবে টি-20 বিশ্বকাপে ব্যর্থ ছিলেন বাবর আজম। ইনজুরির কারণে দলে নেই পাকিস্তান ওপেনার ফখর জামানও। সিরিজ খেলতে আগামী 8 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। 11, 13 ও 15 মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। স্বার্থ অক্ষুণ্ণ রেখে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি মেনে চলবে সরকার। মার্কিন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী। ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন। 2035 সালের মধ্যে কর জিডিপির 15% বাড়াতে চায় সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা। ঋণ খেলাফিদের প্রতি কঠোর হতে ব্যবসায়ীদের সুপারিশ। সন্ত্রাসী চাঁদাবাজদের তালিকা করে দ্রুতই অভিযানে নামবে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কখনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না পুলিশ। পহেলা বৈশাখের মধ্যে 9 উপজেলায় চালু হচ্ছে কৃষক কার্ড, জানালেন কৃষিমন্ত্রী। মে থেকে সারা দেশে বছরে 5 কোটি গাছ লাগানোর সিদ্ধান্ত সরকারের। দেশে তেল গ্যাসের মজুদ আছে মার্চ পর্যন্ত। যুদ্ধ দীর্ঘায়িত হলে সংকটের আশঙ্কা জ্বালানি মন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার কাছে সহযোগিতা চেয়েছে সরকার।
এবং ইরানের সাবমেরিন ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ জাহাজ ডুবিতে দেশটির অন্তত 87 জনের মরদেহ উদ্ধার। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।